আর তারপরে আমি রেরাটা 8 বছর ধরে পেন্ডিং ছিল। আর তার জন্য পাস করাবার জন্য আপনি জানেন 2014-তে মোদী গভর্নমেন্ট আসার পরে রেরা এরা কংগ্রেস আমল থেকে এটার কথা ছিল। হ্যাঁ 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 2013-এ রাজ্যসভাতে পেন্ডিং ছিল এটা। আর তার আগে 8 বছর আগে প্ল্যানিং হয়েছিল, কিন্তু এরা আসছিল না বিকজ বিল্ডাররা আপোজ করছিল, দে সেড কি রেগুলেশন কোনো দরকার নেই। তখন রাজ্যসভা চলতে দিচ্ছিল না, অনেক নানা রকম প্রবলেম, নতুন গভর্নমেন্ট আছে। তো আমরা এখান থেকে গিয়ে পুরো ইন্ডিয়া মানে ঘুরে একটা ফাইট ফর রেরা মুভমেন্ট তৈরি করলাম, সবাইকে ডেকে এনে দিল্লিতে বসে সব এমপি থেকে দেখা করে না এটাকে পাস করতে হবে। তখন এটা ফাইনালি 2016 10th মার্চ রাজ্যসভা থেকে পাস হয়েছিল। দ্যাট ওয়াজ এ গ্রেট ডে ফর আস। আমরা ওখানে রাজ্যসভাতে ছিলাম। কলকাতা ওয়েস্টে যদি ম্যাগনিচিউড আপনি দেখবেন, 225 মেম্বার ছিল আমাদের, 225, সে সবাই বাড়ি পেলো। অ্যান্ড এভরিবডি গট 6% কম্পেনসেশন ফর 10 ইয়ার্স। তার মানে 60% অফ দি মানি আপনি বিল্ডার থেকে নিয়ে নিয়েছেন। এগুলো আমাদের এখানে সবকিছুই পলিটিসাইজড, সবকিছুই, কিন্তু ওদের মধ্যে কিন্তু ওরা কিন্তু এটাকে পলিটিসাইজড হতে দেয়নি। ওরা কিন্তু একদল লোক, তারা কিন্তু এই কাজগুলো করেছে এবং তারা ব্যবসাদার। তাদের আমরা ভাবি ব্যবসাদারদের কোনো সোশ্যাল কমিটমেন্ট নেই, ওরা খালি পয়সা বোঝে, ওরা খালি অমুক বোঝে। সাধারণ বাঙালি ধারণা, খুবই ক্লিশে। কিন্তু ওরা তো ওরা তো সবাই করেছে, ওরা তো ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে এসছে, ওরা করেছে তো, এবং করেছে বলে আজকে সারা ভারতবর্ষের এরা হয়েছে। কিন্তু যখন হীরা এসেছিল তখন আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কেন যে রুলস যখন শুরু হয়েছিল আমাকে ডাকা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাকে প্রথমে আপনি বলুন ডেকেছিল। যে এখানে বিল্ডারদের রেজিস্ট্যান্স কেন? রেজিস্ট্যান্স তো অবভিয়াসলি দেখুন, একটা যখন আপনি ট্রান্সপারেন্সি দিকে যাবেন, রেরা কি হচ্ছে, রেরা দু তিনটে জিনিসটা পুরো আপনাকে একদম পরিষ্কার করে দিচ্ছে যেটা আগে ছিল। একটা, যে আপনাকে ট্রান্সপারেন্সি দিতে হবে, ওই কিউপিআর যে আপনি আপলোড করবেন ওয়েবসাইটে, তো লোক জানতে পারবে কি রকম কি প্রোগ্রেস হয়েছে। সেকেন্ড, একটা ওখানে রুলস আছে যেখানে আপনাকে একটা মডেল এগ্রিমেন্ট তৈরি করে দিতে হবে, দ্যাট উইল নট বি আনফেয়ার, ওয়ান সাইডেড এগ্রিমেন্ট হবে না ওটা। তো আপনাকে ওই যে পয়সা তোলা, এদিকে আপনি আপনাকে দেবে 8%, আমাকে দেবে, যখন নিজে নেবে 21%, এইগুলো হবে না। সো লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করা, যে যখন হীরা চলে গেছে তখনও 1.5 বছর লাগলো রেরা আসতে। রেরা আসবার পরে আমি এখন আপনাকে দুটো ঘটনা বলছি, আর তারপরে আমি একটা স্টেটমেন্ট দেবো উইচ উইল ক্লিয়ারিফাই এভরিথিং। একটা, আপনি আজকে রেরা ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটে তো অনলি ট্রান্সপারেন্সি, আর কি করে আসবে, ভিতরে কি হচ্ছে তো কেউ তো দেখতে পারবে না। ওয়েবসাইট থেকেই আমি জানতে পারবো যে আমার প্রজেক্টে কি হচ্ছে বা অন্য প্রজেক্টে কি হচ্ছে, বা কোন বিল্ডার কিরকম কাজ করছে, তার এগেনস্টে কত কমপ্লেন আছে, ওখান থেকেই জানতে পারবো। রাইট। আপনি ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট, রেরা ওয়েবসাইটে গেলে আপনি এটাই জানতে পারছেন না যে আপনার চেয়ারম্যান কি আছে, মেম্বার কি আছে, সেক্রেটারি কি আছে। ঠিক রেরা আসবার পরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা ওয়ার্কিং কমিটি কনস্টিটিউট করলো। দ্যাট ওয়াজ 15th মার্চ 23 সার্কুলার নোটিফিকেশন, পুরো নোটিফিকেশন হয়েছে। তার মধ্যে 9খানা মেম্বার, 9টা মেম্বারের মধ্যে রেরা মেম্বার, চেয়ারম্যান, সেক্রেটারি, একটা মানে 4 জন 5 জন, ওটা হলো 4 জন অনলি বিল্ডার বডি, মানে শুধু ক্রেডাই হাওড়া, ক্রেডাই কলকাতা, ক্রেডাই আসানসোল, ও মানে 4টে একটা এক সব ওরাই বিল্ডাররাই বসে গেল ওর মধ্যে। বিল্ডারই বসে আছে, কোনো হোম বায়ার নেই। এইখানে আপনি বলবেন কি প্রজেক্ট খুললে কি পাওয়া যাচ্ছে, লেটেস্ট আপডেটে গিয়ে কি হলো, সব জায়গায় ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর একটা ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কি করে বুঝবেন যে কি প্রোগ্রেস হলো, কখনকার ছবি কি লাগিয়েছে? কোনো সার্টিফিকেট আর্কিটেক্ট আমি পেলাম না, কোনো ইঞ্জিনিয়ার সার্টিফিকেট পাচ্ছি না। এইগুলো কে অ্যাডভাইস করছে? এর থেকে আরো একটা প্রবলেম যেটা প্রথমটা আসছে, যে ডু ওয়েস্ট বেঙ্গল রেরা হ্যাজ দ্যাট ইনফ্রাস্ট্রাকচার, ওরা কি এরকম লোক অ্যাপয়েন্ট করেছে? কিন্তু এখানে তো কোনো লোক আমি দেখতে পারলাম না যে কে কে আছে। একটা আপনাকে ডিপার্টমেন্ট তৈরি করতে হবে, ওয়ের ইউল হ্যাভ টু হ্যাভ একটা এক্সপার্ট থাকবে। যখন বিল্ডার রেজিস্ট্রেশন টাইমে নানা রকম পেপার সাবমিট করবে, তখন আপনাকে সবগুলো চেক করতে হবে যে এইগুলো ঠিক আছে কিনা, এক্সপায়ার্ড আছে কিনা, ওয়েদার দে আর ফলোইং বিল্ডিং তাহলে আছে সেই হয়ে গেছে। সেই সেই ইনফ্রাস্ট্রাকচার আছে? আমার তো মনে হচ্ছে না, কেন যে দুটো কারণ আছে। একটা, তো যদি এগুলো ইনফ্রাস্ট্রাকচার হতো আর আপনি এত কনফিডেন্ট থাকতেন, তাহলে ওয়েবসাইটে এরকম অবস্থা হতো না। রেরা ওয়েস্ট বেঙ্গল নিডস কমপ্লিট ওভারঅল, কমপ্লিট, মানে এর মধ্যে কোনো ডাউট নেই আমার। সেকেন্ড হচ্ছে যে এইখানে রেরা যেটা আমি বললাম, যেগুলো পয়েন্ট আউট করলাম, সেখানে শেষ কিন্তু হচ্ছে না, বুঝলেন না, এখানে এর আগেও প্রবলেম আছে। আপনি ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট একটা, তার সঙ্গে রেরাকে অ্যালাইন করতে হবে, দ্যাট ইজ আর মেজর মেজর ওয়ার্ক।
নমস্কার, আমি প্রতিম বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার সঙ্গে আছে অভয় উপাধ্যায়। অভয়, নমস্কার নমস্কার। আসার জন্য। অভয় অভয়ের অনেক পরিচয় আছে। একটা পরিচয়, অভয় আমার প্রায় ১.৫ দশকের মতো পুরনো বন্ধু, একজন ওয়েল উইশার আমার ব্যক্তিগতভাবে। তার থেকে বড় পরিচয় হচ্ছে, অভয়কে আমি চিনি যখন ওরা কলকাতা ওয়েস্ট বলে যে ভারতবর্ষের প্রথম রিয়েল এস্টেট এফডিআই, এটা বুদ্ধবাবুর সময় এসেছিল। সেই স্বপ্নের অনেক সব গুড়ে বালি পড়ে গেছে, যাই হোক। তাতে অভয় একটি ডুপ্লে কেনে। অভয় একজন ব্যবসায়ী। অভয় একটি ডুপ্লে কেনে এবং কিনে তারপরে আপনারা জানেন যে কলকাতা ওয়েস্ট, এটার মধ্যে সেই সেলিম গ্রুপের ইনভেস্টমেন্ট ছিল, এফডিআই। তারপরে অনেক ঘটনা ঘটতে থাকে, নানান রকমের বাংলা করে বললে ফেরেববাজি পাল্লাতেই পড়তে হয়, যাই হোক। তারপরে সেই প্রজেক্ট নিয়ে ওরা রাস্তায়, ওরা একা একা কিছু প্রোটেস্ট করতো। এরা বলছি আপনাকে ধরুন ২০০৭-৮ এরকমই হবে বোধহয়, নাকি অভয়? ওই 9, 10, 11 এরকম। হ্যাঁ, ওরকম সময়। হুম। তো আমার চোখে পড়লো একদিন, আরো বিশেষত পড়লো সেদিনকে আইটিসি সোনারে একটা প্রোগ্রাম ছিল এবং সেখানে মন্ত্রী শান্ত্রী আসবে। বাইরে অভয়রা বাইপাসের ওপর একটা প্লাকার্ড নিয়ে প্রোটেস্ট করছিল। তো আমি আমার রিপোর্টারদের বলি যে এটা ব্যাপারটা নিয়ে খোঁজ করতে। তারপরে আমাদের যোগাযোগ হয় এবং এটা হলো শুরু। এরপরে অভয়ের যেটা হলো, অভয় একজন ব্যবসায়ী, দিব্যি ছিল, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে। অভয় হয়ে গেল একজন অ্যাক্টিভিস্ট। অভয়, এর পরের ঘটনাগুলো খুব অদ্ভুত। সেটা হচ্ছে, ভারতবর্ষে আপনারা জানেন যে রেরা বলে, তার পুরো নামটা অভয় রিয়েল এস্টেট রেগুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। রেগুলেশন অ্যাক্ট। তো যেটাতে পুরো ভারতবর্ষে একইভাবে যাতে স্বচ্ছতা আনা যায় রিয়েল এস্টেট কেনা বেচা এবং তার পেতে, কেন সেটা আমরা এরপরে আসবো এসব প্রসঙ্গে। তো এই রেরা অ্যাক্ট যখন হয়, এই রেরা অ্যাক্টটা হওয়ার পেছনে এই অভয়ের কলকাতা শহরে থাকা, অভয় কলকাতাতেই থাকে। এই অভয়ের বিরাট অভয় এবং ওদের একটা গ্রুপ আছে যাদেরকে আমি চিনি, এবং তারা মোটামুটি ভারত তোলপাড় করে ফেলে। সে কোথায় অন্ধ্রপ্রদেশের কংগ্রেসের এমপি, কোথায় বিজেপির এমপি, সবাইকে ওরা যোগ করে ফেলে এবং করে কংগ্রেসের সাপোর্টে এই রেরা পাশ হয়, অ্যাক্ট হয়ে আসে 2016 সালে। তো এরপরে আহ, অভয়ের কাজ শেষ হয়নি, কারণ পশ্চিমবঙ্গে কেউ ওকে, এটা খুব দুঃখজনক, আমি জানি না কেন, এখানকার মিডিয়াতে কিন্তু ওকে যে প্রজেক্ট করা, এখানকার একজন, আমাদের শহর থেকে একটা ন্যাশনাল লেভেলে ওকে আপনারা দেখতে পাবেন অনেক ন্যাশনাল টিভিতে, বিশেষত বিজনেস চ্যানেলগুলোতে। তো আহ, তাছাড়া ও কলাম টলাম লিখেছে ইটিতে ইত্যাদি। তো কিন্তু আমাদের এখানে ও প্রচার পায় না। ওকে কেউ, ওর কথা কেউ বলে না, সেই জন্য আমিই বলি খালি। আর তো আমাদের তারপরে অভয়ের আরো অনেক কাজ আছে। অভয় এখন একটা অর্গানাইজেশন চালায় যেটার নাম ফোরাম ফর পিপলস কালেকটিভ এফার্ট, এফপিসিই। এই এফপিসিই খবরে উঠে আসে 2021 সালে। আমি ঘটনাটা জানতাম। ওরা, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, ভারতবর্ষে যাই হয় মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে থাকতেন, সেটা যাই ঘটুক। তো সুতরাং যখন রেরা আসে, মমতা ব্যানার্জি প্রথমেই বলে দেন যে এইসব রেরা টেরা আমাদের এখানে হবে না, বলে উনি ডাব্লিউবি হীরা বলে একটি পাশ করেন এবং সেটা নিয়ে উনি চলতে থাকেন। আমার পাড়াতেই তার অফিস। এবং তারপরে এই অভয়রা সুপ্রিম কোর্টে যায় এবং এই ডাব্লিউবি হীরা বাতিল হয়। রেরা, সুপ্রিম কোর্ট বলে দেয় তোমাকে রেরা ইমপ্লিমেন্ট করতে হবে। এটা 2021। এই আহ, আমি এই শুরুতে ওর সম্পর্কে এইটুকু বললাম। তো আহ, অভয়, এই যে এই শহরে আপনি যে এত বড় কাণ্ড ঘটালেন, হাউ ওয়াজ ইয়োর জার্নি?
আমি তো বলবো তরুণদা, আমার তো এটা ভালো লাগে যে ন্যাশনাল লেভেলে, মানে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, আপনি জানেন অনেকগুলো জিনিসে প্রথম আছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমরাই অনেক আগে 1950s ওই টাইমে যাবেন আমরাই ছিলাম। তারপরে ওয়েদার ইউ টেক ইন্ডিপেন্ডেন্স, নেতাজি সুভাষ চন্দ্র বোস একাই ছিলেন, মানে ওই ওই লেভেলে একটাই ছিলেন। তো কলকাতা হ্যাজ সিন সাম কাইন্ড অফ ন্যাশনাল লেভেল থিং, মানে তারপরে বিবেকানন্দ, অনেক লাইন, মানে লাইন দিয়ে আমরা বলতে পারি। তো আমি কলকাতা থেকে এইটা শুরু করে কলকাতা ওয়েস্ট যে প্রজেক্ট আপনি বললেন, ওখান থেকে আমার সামহাউ লিঙ্কটা চলে গেল। আর তারপরে আমি রেরাটা 8 বছর ধরে পেন্ডিং ছিল। আর তার জন্য পাস করাবার জন্য আপনি জানেন 2014-তে মোদী গভর্নমেন্ট আসার পরে, এরা এরা কংগ্রেস আমল থেকে এটার কথা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, 2013-এ রাজ্যসভাতে পেন্ডিং ছিল এটা। আর তার আগে 8 বছর আগে প্ল্যানিং হয়েছিল, কিন্তু এরা আসছিল না, বিকজ বিল্ডাররা অপোজ করছিল, দে সেড কি রেগুলেশন কোনো দরকার নেই। তখন রাজ্যসভা চলতে দিচ্ছিল না, অনেক নানা রকম প্রবলেম, নতুন গভর্নমেন্ট আছে। তো আমরা এখান থেকে গিয়ে পুরো ইন্ডিয়া মানে ঘুরে একটা ফাইট ফর রেরা মুভমেন্ট তৈরি করলাম, সবাইকে ডেকে এনে দিল্লিতে বসে সব এমপি থেকে দেখা করে, না এটাকে পাস করতে হবে। তখন এটা ফাইনালি 2016 10th মার্চ রাজ্যসভা থেকে পাস হয়েছিল। দ্যাট ওয়াজ আ গ্রেট ডে ফর আস। আমরা ওখানে রাজ্যসভাতে ছিলাম, ভেঙ্কাইয়াজি মিনিস্টার ছিলেন তখন। ইট ওয়াজ আ গ্রেট ফিলিং। কিন্তু সব থেকে বড় প্রথমটা, মানে আমার যেটা ভালো লাগে যে কলকাতা, আপনি ওয়েস্ট বেঙ্গল জানেন, আমরা অনেক দিকে পিছিয়ে চলে গেলাম লাস্ট এত বছরে। কিন্তু একদিকে আমরা ন্যাশনাল লেভেলে গিয়ে এই যে করলাম। আর তার আপনাকে বলি আরো একটা জিনিস কি, পারহ্যাপস আমরা এফপিসিই ইজ দ্য অনলি ন্যাশনাল লেভেল বডি যারা ফ্রম ডে ওয়ান সেন্ট্রাল অ্যাডভাইজারি কাউন্সিল যে কনস্টিটিউট করলো মিনিস্ট্রি অফ হাউসিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তখন হোম বায়ার্স বডি আমরা ফ্রম ডে ওয়ান ছিলাম, তারপরে দুবার রিকনস্টিটিউট হয়েছে, তার মধ্যে আমরা কন্টিনিউ করে যাচ্ছি। So that I feel this is a dedication to our city, great city of joy, that Kolkata FPC is registered in Kolkata. This is the Kolkata registered organization, and that has been given that respect by the government, of course, because of our work and nothing else. So, but this is a great feeling, of course. কিন্তু এই যে কলকাতায় লোকে কেউ আপনাকে চেনেই না অলমোস্ট, এটার জন্য খারাপ লাগে না? প্রথম যে দুটো জিনিস আছে, একটা তো খারাপ মানে মানে এটা তো একটা মিস জরুর জরুর হয় যে আমি এখানে তো ওটা কন্ট্রিবিউট করতে পারি। লোক, আমি যখন সবাইকে বলছি যে বেশ মহারাষ্ট্র রেরাতে এই জিনিসটা হচ্ছে, কর্ণাটকার, আমি সারা ভারত বছরে রেরাতে কি হচ্ছে, এন্ড আই এম গিভিং প্রেস ইন্টারভিউ, মিডিয়া, ন্যাশনাল টেলিভিশন সব। কিন্তু কলকাতা ওয়েস্ট বেঙ্গল রেডা আমি কিছু কন্ট্রিবিউট করতেই পারছি না। আপনাকে একটা দুটো এক্সাম্পল দিচ্ছি, and তারপরে আমি আর মেন স্টেটমেন্ট। দর্শকদের একটু বলি, আপনারা যদি কেউ মানি কন্ট্রোল, এই যে বিজনেস চ্যানেলগুলো আছে, এনডিটিভি প্রফিট ইত্যাদি দেখে থাকেন, নিশ্চয়ই দেখেন, অনেকেই দেখেন, তো তাহলে আপনারা অভয়কে দেখতে পাবেন। অভয় কিন্তু মানে একটা সাধারণ ছেলে, মানে ও ফাইন্যান্স জানে, অ্যাকাউন্ট জানে, শেয়ার মার্কেট জানে, সেখান থেকে ও যে এইরকম একটা লিগাল এক্সপার্ট হয়ে গেল, এবং সারা ভারতবর্ষে রিয়েল এস্টেটের মতো একটা ভয়ঙ্কর রকমের ইন্ডাস্ট্রি, যাদের পলিটিক্সে এত হাত, লম্বা লম্বা হাত, তো তাদের অভয় একা নিতে পারলো। এটা কোনো স্টোরি অফ ব্রেভারি, ঢাল তরোয়ালের ব্যাপার নয়, ওর কমিটমেন্ট, আমি একা বলবো না, ওদের পুরো গ্রুপটাকে আমি চিনি, অভয় নাম বলতে পারবে সকলের। তো তাদের এই যে একটা কমিটমেন্ট, একটা সোশ্যাল কমিটমেন্ট, এবং তার সঙ্গেই যেটা ছিল যে ওদের সততা, ওরা কারো কাছে বিক্রি হয়নি, ওদের বিক্রি হতে 1 মিনিট লাগে এই এই পার্টিকুলার ট্রেডে। ওভার টু ইউ অভয়। তো না, এইটা যে করছে যে দ্যাট ইজ ভেরি টাচিং, ইমোশনাল হয়ে গেছে। বিকজ দেখুন, আপনি আমাকে চেনেন, ঠিক তো, কিন্তু আমি একা এটা করতে পারতাম। And I am so proud of my entire team, 60% of the people from Kolkata national level. আর তারপরে যে বাইরে, ইট ইজ গড গ্রেস যে যেকে আমি ধরেছি, আমি টিমের মধ্যে, আমাদের টিমের মধ্যে আছি। আপনি একজন কাউকে 100 কোটি টাকা দিয়ে কিনতে পারবেন, 100% গ্যারান্টি দিয়ে আমি বলছি। আমার টিমে কাউকে আপনি মানে নোবডি ইজ সেলেবল, কমোডিটি। আমরা একদম, আপনি দেখবেন সেটা হয়ে গেলে এতদিন থাকতে পারতেন। হ্যাঁ 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 হ্যাঁ, আর আমরা ওই বিক্রি ডাইরেক্ট, হতে হলে আপনাদের কাছে অনেক আগে বিক্রির সুযোগ এসে গিয়েছিল হ্যাঁ কলকাতা হ্যাঁ, ওয়েস্ট থেকে। কলকাতা ওয়েস্ট, কলকাতা ওয়েস্ট, কলকাতা।
কলকাতা ওয়েস্টে যদি ম্যাগনিচিউডটা আপনি দেখবেন 225 মেম্বার ছিল আমাদের, 225, সে সবাই বাড়ি পেলো, অ্যান্ড এভরিবডি গট 6% কম্পেনসেশন ফর 10 years। তার মানে 60% অফ দি মানি আপনি বিল্ডার থেকে নিয়ে নিয়েছেন, only 40% you have paid. I think this is the only success story across India where Supreme Court didn't have to monitor every quarter. আপনি দেখবেন আম্রপালি, সুপারটেক, ইউনিটেক সব জায়গায় সুপ্রিম কোর্ট মনিটর করছে, সুপ্রিম কোর্ট বলছে যে না, প্রমোটারকে ছেড়ে দাও, এনবিসিসি কে নিয়ে এসে। কিচ্ছু এরকম করতে হয়নি, শুধু আমাদের যে আমরা যে ফলো আপ করলাম, যে লিগাল করলাম, যা কিছু করলাম, কিন্তু উইথ দ্য সেম প্রমোটার আমি 225 লোক বাড়ি পেয়ে গেল। তারপরে কম্পেনসেশন 6% এট দ্য রেট অফ 10 years, 60%, দ্যাটস আ হিউজ অ্যামাউন্ট। তো ঠিক আপনি বলছেন ওখানে অনেকগুলো সুযোগ ছিল, বাট মানি ইজ নট না, দ্য, মানে আমাদের সাধারণত জন্য। কি হয়, আমি তো অনেক দেখেছি মানে আপনাদের মতো ধরুন একজন সাংবাদিক হিসেবে তো জীবনটাকে নানান ভাবে দেখার সুযোগ ঘটে। তো তো সাধারণত কি হয় যে আপনি একটা কলকাতা ওয়েস্ট নিয়ে আপনাদের টাকা নিয়েছে, বাড়ি দিচ্ছে না, আপনারা লড়াই করতে শুরু করলেন, তারপরে আপনাদের দিয়ে দিল, বিশেষত যারা নেতা আছে তাদেরকে আগে দিয়ে দিল, ব্যাস গোটা এখানে জিনিসটা শেষ। সেখানেই ধামাচাপা পড়ে যায়। বাস। এরকম স্টোরি শয়ে শয়ে আছে। কিন্তু আপনারা সবার জন্য এনশিওর করলেন এবং সেখানে দাঁড়ালেন না, আপনারা চলে গেলেন তারপরের স্টেজে যে ন্যাশনালি অভয় গল্প বলতে পারবে। অভয় রাহুল গান্ধী থেকে শুরু করে ভারতবর্ষের হেন লোক নেই যাকে চেনে না ও মিট করেছে, ও কি করে করেছে আমি জানি না। আর ওরা ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে এসছে। এগুলো আপনারা নিজেদের পকেটের টাকা দিয়েই করতেন তো? আমি বলবো আমরা যে অ্যাসোসিয়েশনটা বানিয়েছিলাম বন্ধা, তো ওইখানে একটা আমাদের একটা ওই বলে না হিন্দি জুনুন, একটা পাগলপন হয়ে গেছিল যে আমরা যাই হোক যত পয়সা লাগবে কিন্তু আমরা এই বাড়িটা নেব, যত খরচ হবে করবো। তো সেই রকম যখন রেরা হলো, তো রেরা তো প্রথম আমি আমার টিম তখন তো প্যান ইন্ডিয়া আমি যাইনি, আমার টিমকে বললাম যে ভাই দেখো এরকম একটা দিল্লি থেকে বলছে যে রেরা পেন্ডিং আছে, মানে হাউসিং মিনিস্ট্রি লোক একটা আমাকে কন্ট্যাক্ট করেছিল, ও আমাকে বুঝিয়েছিল যে ভাই রেরা ইম্পর্টেন্ট, কি হবে এসব। তো ও বলছে যে আমরা যদি এর মধ্যে না ঢুকি, ন্যাশনাল লেভেল মুভমেন্ট না করি, এটা পাস হবে না, কিন্তু এর মধ্যে পয়সা দিতে হবে। সবাই বললো হয় যা লাগবে আমরা দেবো, এবার ছাড়বো, এরাও করবো। সো মানে সবাই কিছু বলতে হয় না, মানে মানি ওয়াজ নেভার এ ভেরি কনস্ট্রেন্ট। লাকি, ইউ আর ভেরি হ্যাঁ লাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ভেরি এরম ভেরি। হয় না। আর হ্যাঁ হ্যাঁ। পশ্চিমবঙ্গের বুকে যেটা আমার সব থেকে ভালো লেগেছে, পশ্চিমবঙ্গের বুকে আপনারা যারা দর্শক তারা অনেকেই জানেন আমাদের এখানে কোনো কোঅপারেটিভ হয়নি। পাশে বিহারে হয়েছে, উড়িষ্যায় হয়েছে, ইউপিতে হয়েছে, আপনি জানা হয়েছে হয়। আমি সাধারণ ফিল্ডে বলছি। তো এগুলো আমাদের এখানে সবকিছুই পলিটিসাইজড, সবকিছুই, কিন্তু ওদের মধ্যে কিন্তু ওরা কিন্তু এটাকে পলিটিসাইজড হতে দেয়নি। ওরা কিন্তু একদল লোক, তারা কিন্তু এই কাজগুলো করেছে এবং তারা ব্যবসাদার। তাদের আমরা ভাবি ব্যবসাদারদের কোনো সোশ্যাল কমিটমেন্ট নেই, ওরা খালি পয়সা বোঝে, ওরা খালি অমুক বোঝে, সাধারণ বাঙালি ধারণা, খুবই ক্লিশে। কিন্তু ওরা তো ওরা তো সবাই করেছে, ওরা তো ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে এসছে, ওরা করেছে তো, এবং করেছে বলে আজকে সারা ভারতবর্ষের এরা হয়েছে। অভয়, এই যে পশ্চিমবঙ্গে আপনারা হীরা থেকে রেরা, এই গল্পটা আপনি যদি একটু ছোট্ট করে বলেন। কিন্তু যখন হীরা এসেছিল তখন আমরা ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, কেন যে রুলস যখন শুরু হয়েছিল আমাকে ডাকা হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাকে প্রথমে আপনি বলুন ডেকেছিল। যে এখানে বিল্ডারদের রেজিস্ট্যান্স কেন? রেজিস্ট্যান্স তো অবভিয়াসলি দেখুন, একটা যখন আপনি ট্রান্সপারেন্সি দিকে যাবেন, রেরা কি হচ্ছে, রেরা দু তিনটে জিনিসটা পুরো আপনাকে একদম পরিষ্কার করে দিচ্ছে যেটা আগে ছিল। একটা, যে আপনাকে ট্রান্সপারেন্সি দিতে হবে, ওই কিউপিআর যে আপনি আপলোড করবেন ওয়েবসাইটে, তো লোক জানতে পারবে কি রকম কি প্রোগ্রেস হয়েছে। সেকেন্ড, একটা ওখানে রুলস আছে যেখানে আপনাকে একটা মডেল এগ্রিমেন্ট তৈরি করে দিতে হবে, দ্যাট উইল নট বি আনফেয়ার, ওয়ান সাইডেড এগ্রিমেন্ট হবে না ওটা। তো আপনাকে ওই যে পয়সা তোলা, এদিকে আপনাকে দেবে 8%, আমাকে দেবে, যখন নিজে নেবে 21%, এইগুলো হবে না। সো লেভেল প্লেইং ফিল্ড ক্রিয়েট করা, একটা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করা, দিস এবং ইজ অল আমার দ্য। তো যেটা কলকাতায় সব থেকে মানে রাগ লাগে, আমি ধরুন 1256 স্কোয়ার ফিটের পয়সা দিয়েছি আমার ফ্ল্যাটের জন্য। হুম হুম আমি কার্পেট এরিয়া মেপে দেখলাম আমি পেয়েছি 728 স্কোয়ার ফিট। হুম হুম হুম। কেমন? তো কোথায় আছে এই বাকি 40% কি 35%, কোথায় আছে? আমি যদি এখন চেপে ধরি কেউ আমাকে হিসেব দিতে পারবে না।
কোথায় আছে সেটা? হ্যাঁ, কোনো ক্যালকুলেশন নেই তো, কি করে কেউ দেবে না তো, এটা গড়ে ওরা বসিয়ে দেয়। আর দ্যাট ইজ ওয়াই আপনি দেখবেন রেরাতে পরিষ্কার লেখা আছে দ্যাট এনি ইউনিট সোল্ড উইল বি অন দ্য বেসিস অফ কার্পেট এরিয়া। কিন্তু এইগুলো আমি ওটাই আসবো একটু গিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গলে আগে মানে এইগুলো ডিসকাস করতে গেলে ইন্টায়ার এরা এসে যাচ্ছে। লেট আস ফোকাস অন ওয়েস্ট বেঙ্গল, আমার মনে হচ্ছে এটা খুব দরকার। অ্যান্ড আপনার পডকাস্ট কিন্তু অনেক জায়গায় যাবে, তো এটা ওর ওর জন্যও বলা দরকার আছে যে যখন হীরা চলে গেছে তখনও 1.5 বছর লাগলো রেরা আসতে। রেরা আসবার পরে আমি এখন আপনাকে দুটো ঘটনা বলছি আর তারপরে আমি একটা স্টেটমেন্ট দেবো উইচ উইল ক্লিয়ারিফাই এভরিথিং। একটা, আপনি আজকে রেরা ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটে তো অনলি ট্রান্সপারেন্সি, আর কি করে আসবে? ভিতরে কি হচ্ছে তো কেউ তো দেখতে পারবে না। ওয়েবসাইট থেকেই আমি জানতে পারবো যে আমার প্রজেক্টে কি হচ্ছে বা অন্য প্রজেক্টে কি হচ্ছে বা কোন বিল্ডার কিরকম কাজ করছে, তার এগেনস্টে কত কমপ্লেন আছে, ওখান থেকেই জানতে পারবো। রাইট। আপনি ওয়েস্ট বেঙ্গল ওয়েবসাইট রেরা ওয়েবসাইটে গেলে আপনি এটাই জানতে পারছেন না যে আপনার চেয়ারম্যান কে আছে, মেম্বার কি আছে, সেক্রেটারি কি আছে, কোনো কিচ্ছু পাবে। অ্যাটলিস্ট মেম্বার সেক্রেটারি তো সব জায়গায় আছে। আপনি এখানে এটাও জানতে, আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে কে আছে চেয়ারম্যান, মানে আমি আপনি বলতেই পারছি না। বলছেন যে ডব্লিউবি হীরাকে আপনারা ঠেলে তুললেন, হ্যাঁ, 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 স্ক্র্যাপ করালেন হ্যাঁ, হ্যাঁ। 2021 সালে। হুম, হুম, এটা হুম, 2026 সাল। হুম, হুম। এখনো ওয়েস্ট বেঙ্গল রেরার কেস সেক্রেটারি কে কি আপনি অফিস বিয়ারার আপনি জানেন না? না জানে তো তো ওখানে নেই। আমি পুরো খুঁজে নিলাম, আজ থেকে খুঁজছি না, অনেকদিন ধরে খুঁজছি, আপনার বলার পরে আবার আজকে চেক করলাম, আজ মানে কালকে রাত্রে বসে। হুম। এখনো আমি পাচ্ছি না কি কে সেক্রেটারি, কে মেম্বার, কত মেম্বার, কিছু জানা যাচ্ছে না। আপনি এটা ছাড়ুন, এখন নেক্সটে আসুন। ঠিক রেরা আসবার পরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা ওয়ার্কিং কমিটি কনস্টিটিউট করলো। দ্যাট ওয়াজ 15 মার্চ 23 সার্কুলার নোটিফিকেশন, পুরো নোটিফিকেশন হয়েছে। তার মধ্যে 9খানা মেম্বার, 9টা মেম্বারের মধ্যে রেরা মেম্বার, চেয়ারম্যান, সেক্রেটারি, একটা মানে 4 জন 5 জন, ওটা হলো 4 জন অনলি বিল্ডার বডি, মানে শুধু ক্রেডাই হাওড়া, ক্রেডাই কলকাতা, ক্রেডাই আসানসোল, ও মানে 4টে একটা এক সব ওরাই বিল্ডাররাই বসে গেল ওর মধ্যে। বিল্ডারই বসে আছে, কোনো হোম বায়ার নেই। ওরা ওয়ার্কিং কমিটিতে বসে দে উইল বি অ্যাডভাইজিং যে এরা কিরকম কি ইমপ্লিমেন্ট হচ্ছে, অ্যাওয়ারনেস কিরকম আসছে, এটা আপনি ইমাজিন করুন যে বিল্ডার মানে যাচ্ছে চোরকে চোরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন থানা সামলাবার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর এরকম যদি হয় মানে এর আগে একটাই সেন্টেন্স, মানে এর থেকে অনেকগুলো আছে, তারপরে আপনি দেখুন বিল্ডার আসার কি হয়েছে, তার একটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিই, লোকটা পরিষ্কার করে যাবে। আপনি ওয়েস্ট বেঙ্গল সাইটে যতদিন যাবেন ডব্লিউবি রেরা, আপনি কিউপিআর, কোয়ার্টারলি প্রোগ্রেস রিপোর্ট বলে একটা রিকোয়ারমেন্ট আছে অ্যাজ পার রেরা, এভরিওয়্যার আপনি ইউপি রেরা চলে যান, মহারাষ্ট্র রেরা চলে যান, আপনি পাবেন কোয়ার্টার ওয়াইজ। একটা প্রজেক্ট খুললে আপনি কোয়ার্টার ওয়াইজ পাবেন আর্কিটেক্ট সার্টিফিকেট, ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, সিএ সার্টিফিকেট, টোটাল ওভারঅল প্রোগ্রেসের প্রজেক্ট কি আছে সব ওর মধ্যে লেখা থাকে। এইখানে আপনি বলবেন কি প্রজেক্ট খুললে কি পাওয়া যাচ্ছে, লেটেস্ট আপডেট। লেটেস্ট আপডেটে গিয়ে কি হলো, সব জায়গায় ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর একটা ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। এটা কি করে বুঝবেন যে কি প্রোগ্রেস হলো, কখনকার ছবি কি লাগিয়েছে? কোনো সার্টিফিকেট আর্কিটেক্ট আমি পেলাম না, কোনো ইঞ্জিনিয়ার সার্টিফিকেট পাচ্ছি না। এইগুলো কে অ্যাডভাইস করছে? কার পদ, কার অ্যাডভাইস হতে পারে বলুন? আপনি তো সারা ভারতবর্ষ দেখেন। আপনি আমাকে ওয়েস্ট বেঙ্গল ভিসাভি যে কোনো অন্যান্য ইন্ডিয়ান স্টেট, আপনি সেই জায়গায় ওয়েস্ট বেঙ্গলের এই যে ট্রান্সপারেন্সি ও ডব্লিউবি রেরার, সেটা কতটা বলবো অন স্কেল অফ 10 কতটা, অন্যান্য স্টেটে কতটা? না, আমার মনে হচ্ছে এইটা মানে দেখুন, যদি আপনি স্কেল দেখেন, আই উইল নট সে ইভেন 5 আউট অফ 10, 5 আউট অফ 10। কিন্তু যদি আপনি এটাও কোশ্চেন করে কি 5 আউট অফ এনি আদার স্টেট, ইয়েস দেয়ার আর, তামিলনাড়ু আছে, তারপরে তেলেঙ্গানা আছে, ওখানেও আমি আই ফাউন্ড দ্যাট দিস ডিটেলস অফ, দেখুন এই কিউপিআর যেটা আছে এইটা দিয়ে তো লোক বুঝতে পারবে এই প্রজেক্টে কি হচ্ছে, মেন জিনিসটা। আর তারপরে রেরায় প্রবলেমটা, কোন স্টেটগুলো ইমপ্লিমেন্টেশনে এগিয়ে আছে? আপনি দেখুন ইউপিতে আছে, হরিয়ানাতে আছে, মহারাষ্ট্রতে আছে, এইগুলো স্টেটে আছে, কিন্তু ওখানে ক্যাচ আছে। আমি ওই জন্য ওখানে ডাইভার্ট করছিলাম না, আই ওয়ান্টেড টু কনসেন্ট্রেট অন ইউপি ওয়েস্ট বেঙ্গল দেরা। না, আমি ওখানে আসবো ওয়েস্ট বেঙ্গল, এটাতেই আমরা ওখানে হ্যাঁ এটা, কিন্তু আমি জাস্ট জানতে চাইছি। হ্যাঁ, ওখানে প্রবলেমটা কি হয়েছে যে ওইখানে কোয়ার্টারলি সব আছে ডেটা, কিন্তু ডেটা কত আপডেট আছে সেটা আপনি বুঝতে পারবেন না, অনেকগুলো রিসেন্টলি আপডেটেড নেই, সে ধরুন 1 বছরের আগে আছে। মহারাষ্ট্রের এরা ওই জন্য আপনি দেখেছেন একবারে 2 বছর আগে 1800 বিল্ডারকে নোটিশ দিয়েছে যে তোমার 2 বছর ধরে 3 বছর ধরে
তোমার কিউপিআর আপডেট নেই, কিন্তু প্রভিশনটা ছিল ওখানে, আপনি গিয়ে দেখতে পারবেন যে প্রভিশন আছে। অনেক বিল্ডাররা করেছে, সবাই করেনি, কিন্তু 20% করেছে, কিন্তু করেছে প্রভিশন। আমার এখানে তফাৎ কি আছে, প্রভিশন নেই। আপনি কোন কোন আমি ওখানে ওয়েস্ট গিয়ে দেখছি ওয়েস্ট বেঙ্গল রেরায় প্রভিশনটাই রাখেনি। না, আমি প্রয়োজনই নেই ওখানে কোনো, মানে প্রভিশন হতো কি যদি আপনি ওয়েবসাইটে সবার মতন আলাদা আলাদা করতে আমি পারেন। একটু এতে দর্শকদের বলে দিই আরেকবার ভালো করে। হ্যাঁ, আহ, ও তো একটু তাড়াতাড়ি ও কথা বলে, বুঝতে হুম, হয়তো একটু অসুবিধা হবে। সেটা হচ্ছে হুম, যে ও যেটা বলতে চাইছে যে আপনার রেরা ইজ দ্য রেগুলেটরি অথরিটি, সুতরাং আপনি কোনো রিয়েল এস্টেট প্রজেক্ট করতে গেলে পরে তাহলে রেরার অ্যাপ্রুভাল নিতে হবে প্রজেক্টটাকে, তাই তো অভয়? যেটা হ্যাঁ, যেটা হ্যাঁ, ভুল হবে আপনি একদম বলে একদম দেবেন। একদম একদম। এবার যখন পার্ট অফ অ্যাপ্রুভাল প্রসেস, অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে প্রজেক্টটার একটা, ওটা একদম খুব স্ট্রিক্ট গাইডলাইনে থাকে যে প্রজেক্ট কতদিনে শেষ হবে, কিভাবে হবে, যদি না শেষ হয় তাহলে হোম বায়ার কি পাবে না পাবে ইত্যাদি পরিষ্কার, ওখানে কোনো ইয়ে নেই। এবার প্রশ্ন হচ্ছে তাহলে হোম বায়ার কি করবে? হোম বায়ার যাবে হচ্ছে রেরা ওয়েবসাইটে গিয়ে দেখবে যে আমার প্রজেক্ট সেখানে কতটা কোয়ার্টারলি, যেটা কতটা প্রগ্রেস করেছে, এই ইয়েটা ওর দেওয়ার কথা, ডিক্লারেশনটা। এখন ও বলছে যে অন্যান্য স্টেটে যেটা আছে সেখানেও এখন তো কোথাও গন্ডগোল আছে, তারা হয়তো ঠিকমতো আপডেট করেনি সেটাকে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোয়ার্টারলি ওটা নেই। মানে তারা একটা বাড়ির ছবি বসিয়ে দিয়ে রেখে দিয়েছে, সেটাও বোধহয় ওই ওই যেটা ওই আর্টিস্ট ইমপ্রেশন, যে কেমন না, হবে ছবি বাড়িটা। ছবি ছবি আছে, অ্যাকচুয়াল হ্যাঁ, অ্যাকচুয়াল সাইটে ছবি আছে। হ্যাঁ। হ্যাঁ। তো এইটা করে দিয়ে ছেড়ে দিল। তাহলে আপনি জানতে পারছেন না যে তারা রেগুলেটরকে, মানে এখানে রেগুলেটরের কোনো ইচ্ছেই নেই যে সে দিক, ব্যাপারটা এটা। এবং ও আরেকটা জিনিস যেটা বলেছে যে রেরার যে কমিটি এখানে রয়েছে সেটাতে বিল্ডার ঢুকে বসে আছে, আর বিল্ডার ছাড়াও যদি হোম বায়ার থাকে আমি নিশ্চিন্ত, যেভাবে আগের সরকারটা চলতো দেখবেন ওই হোম বায়ারটা বিল্ডারেরই হ্যান্ডপিকড একটা লোক, তো একটা ফ্রন্ট ওখানে বসে থাকে। সুতরাং ওটা কোনো, ওখানে কোনো স্বচ্ছতা নেই। ওভার টু ইউ অভয়। তো এখন প্রবলেম এখানে শুধু না। এখন দেখুন প্রবলেম একটা, আমি কয়েকদিন ধরে 10 ইয়ার্স অফ রেরা, তো তো আমি ওয়েস্ট বেঙ্গল ওর মধ্যে রেখেছি। আমি পেলাম অন্য জায়গায়ও আছে, এখানেও পেলাম একটা টাইম লাইন দিয়েছে প্রজেক্ট কমপ্লিশন, ধরুন 6 বছর, সে কমপ্লিট হবে 32, কিন্তু তার বিল্ডিং প্ল্যান স্যাংশন যে করেছে, অ্যাপ্রুভাল যে হয়েছে, দ্যাট ইজ অনলি আপ টু 2030। তো প্রশ্ন হচ্ছে 2030 যদি বিল্ডিং প্ল্যান এক্সপায়ার করে যায়, তো প্রজেক্ট তারপরে কি করে কমপ্লিট হবে? তার আগে কমপ্লিট করতে হবে। ঠিক। তার একটাই রিজন হচ্ছে যে আপনি যখন রেজিস্ট্রেশন টাইমে যে ডকুমেন্ট বিল্ডার গুলো দিল আর যে টাইমলাইন দিল কমপ্লিশনে, আপনি সেটাকে পুরো মেলান নিয়ে পুরো চেক করেন। যদি এই চেকিংটা হতো, তাহলে আপনি ধরে নিতেন যে ভাই তোমার তো বিল্ডিং প্ল্যান 2030-তে এক্সপায়ার করে যাবে, তাহলে প্রজেক্ট 32-তে কি হয়? তাহলে তুমি 30-র আগে দাও, 29 দাও, বা 30 ডিসেম্বর আছে তুমি জুনে কমপ্লিট করো। কিন্তু 32 কি করে হবে? এরকম প্রজেক্ট এটা, এই জন্য শুধু, মানে ইট ইজ নট ওয়েস্ট বেঙ্গল, এর জন্য বিহার অ্যাপিলেট, রেরা অ্যাপিলেট ট্রাইব্যুনাল একটা অর্ডার পাস করলো, ওখানেও এটা হয়েছে যে রেরা যে মেম্বার আর চেয়ারম্যান আছে তাকে ট্রেনিং দেওয়া হোক। যে না ট্রেনিং ওরা বুঝতেই পারছে যা কিছু না, পেপার চেকিং করে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। এর থেকে আরো একটা প্রবলেম যেটা প্রথমটা আসছে, যে দু ওয়েস্ট বেঙ্গল রেরা হ্যাজ দ্যাট ইনফ্রাস্ট্রাকচার, ওরা কি এরকম লোক অ্যাপয়েন্ট করেছে? কিন্তু এখানে তো কোনো লোক আমি দেখতে পারলাম না যে কে কে আছে। একটা আপনাকে ডিপার্টমেন্ট তৈরি করতে হবে, ওয়্যার ইউল হ্যাভ টু হ্যাভ একটা এক্সপার্ট থাকবে। যখন বিল্ডার রেজিস্ট্রেশন টাইমে নানা রকম পেপার সাবমিট করবে, তখন আপনাকে সবগুলো চেক করতে হবে যে এইগুলো ঠিক আছে কিনা, এক্সপায়ার্ড আছে কিনা, ওয়েদার দে আর ফলোইং বিল্ডিং তাহলে আছে রেগুলেশন সেই হয়ে গেছে। সেই সেই ইনফ্রাস্ট্রাকচার আছে? আমার তো মনে হচ্ছে না, কেন যে দুটো কারণ আছে। একটা তো যদি এগুলো ইনফ্রাস্ট্রাকচার হতো আর আপনি এত কনফিডেন্ট থাকতেন, তাহলে ওয়েবসাইটে এরকম অবস্থা হতো না, তাহলে ওয়েবসাইট একদম প্রপার হতো। যে তখনই আপনি হাইড করতে চেষ্টা করে মোর দেন রিভিলিং, যখন আপনি জানেন কি বেশি চেকিং করলে অনেকগুলো জিনিস পাওয়া যাবে। আমার মনে হচ্ছে না যে আপনার ফুল ফ্লেজেড ওই লেভেলে যেটা একটা দরকার, যে রেজিস্ট্রেশন টাইম এখানে শুধু টেকনিক্যাল, মানে লিগ্যাল টেকনো লিগ্যাল টিমই শুরু হলে হবে না, একটা ফাইন্যান্সিয়াল টিমও দরকার হবে। যখন আপনি একটা 100 কোটি টাকা প্রজেক্ট নিয়ে এলেন, তাহলে আপনাকে তো চেক করতে হবে কাউকে কি বেদার আপনার ক্যাপাসিটি আছে না। আপনি শুধু ল্যান্ড নিয়ে নিয়েছেন, ওখানে 1,000 একর ল্যান্ড নিয়ে 2 কোটি টাকা দিয়ে দিচ্ছেন, বাদ বাকি এগ্রিমেন্ট করে বসে আছে, ওরা পয়সা পায়নি।
তারপরে আমার থেকে এগ্রিমেন্ট করে নিলে, আমার থেকে 10% তো সঙ্গে সঙ্গে নিয়ে নিলেন, দুইটা তিনটে ইনস্টলমেন্ট 40% আমার থেকে দিয়ে দিলেন। আপনার পয়সা এক পয়সা ছিলই না, আপনি সব এরকম করেই গোল গোল করে আপনি চালাচ্ছেন। কিন্তু তার সেরকম লোকে তো মানে যেটাকে বাংলায় বলে মাছের তেলে মাছ ভাজা, ইউ তো নো দিস কনসেপ্ট। আমার বুঝে গেলাম তো, সিম্পল যেটা বললেন ওই একদম মাছের তেলে মাছ ভাজাই হচ্ছে এটা, যে আপনার পয়সা কিছুই লাগলো না, ওখান থেকেই তার মানে কি হয়েছে অভয় বলি, 90-এর দশকে আমাদের এখানে প্রমোটারি বলে একটা ব্যাপার হয়, হুম ইউ নো। হুম 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 সো ওই সময় কি হতো, ফ্ল্যাট বায়ারদের কাছ থেকে টাকা নিত, টাকা নিয়ে ধাপে ধাপে তুলতো, ওই একই মাছের তেলে মাছ ভাজা। হুম 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 হুম। এবার তারপরে টাকা থাকতো না, তাদের নিজেদের পকেটে টাকা থাকতো না। এবার কোনো একটা ডিসরাপশন, একটা ডিলে যদি না হয়ে যেত, তখন কি হতো, পুরো প্রজেক্ট স্টলড হয়ে যেত। হ্যাঁ, তো আমার চেনাশোনার মধ্যেই এরম হয়েছে, ফ্ল্যাট বুকিং করেছে, সেই হুম, ফ্ল্যাট পায়নি, টাকা জলে গেছে, এই হুম, সমস্ত ঘটনা ঘটতো তখন। হুম, তার মানে হুম। আমরা আজও সেই জায়গাতেই রয়ে গেলাম। হ্যাঁ, একদম একদম একদম। তাহলে আমরা এটাকে, আলোচনাটাকে গোটাচ্ছি এবারে শেষ জায়গায়। হুম, হুম, আপ একটা প্রথম কথা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে রেরা যেভাবে এসছে সেটা হচ্ছে সোজা কথা, মমতা ব্যানার্জি রেরা করতে চায়নি। দুই, হ্যাঁ, হুম, তার ঘটনাক্রম এবং তার কর্মপদ্ধতি থেকে মনে হয় সে কোনোভাবে, আমরা জানি যে মমতা ব্যানার্জির সঙ্গে রিয়েল এস্টেটের লোকেরা কখনো ভ্যাটিকান যাচ্ছে, কখনো লন্ডন যাচ্ছে, ঘুরে বেড়াতো, কেমন। হুম, তো হুম, তো বিল্ডাররা এখানকার, এবং সরকারের সঙ্গে সঙ্গে তৃণমূল, তৃণমূল তৃণমূলের সঙ্গে বিশেষত রিয়েল এস্টেট কিছু লোকের, এখানকার বড় বড় লোকের, তাদের ঘনিষ্ঠতা নিয়ে যথেষ্ট বাজারে গল্প আছে, কেমন। তো এই সব মিলিয়ে তারা এটা করতেই চায়নি। সুতরাং এটাকে এরকম একটা বানিয়ে, ভোতা একটা জিনিস বানিয়ে রেখে দিয়েছে। এটা ওরাই চালায়, ওদের ইচ্ছে মতো যা পারে ওরা করে নেয়। তাহলে আপনি এখন কি রেকমেন্ডেশন আপনার, রেরাকে কি করতে হবে? আমার আর এক আর দুই হচ্ছে, আমি একটা জিনিস বুঝি, যে এই পুঁচকে যে প্লেয়ার্স আছে যাদের পকেটে টাকা নেই, তার বদলে যারা বড় প্লেয়ার, তাদের, এটা আমার মনে হয়, আমি ভুল হতে পারি, যে তাদের থেকে বড় প্লেয়াররা ডেলিভারি করার এবিলিটি বেশি। তো আপনি বলুন, আপনি কি কি দেখতে চান ওয়েস্ট বেঙ্গলে? দেখুন একটা তো আছে যে রেরা ওয়েস্ট বেঙ্গল নিডস কমপ্লিট ওভারঅল, কমপ্লিট, মানে এর মধ্যে কোনো ডাউট নেই আমার। সেকেন্ড হচ্ছে যে এইখানে রেরা যেটা আমি বললাম, যেগুলো পয়েন্ট আউট করলাম, সেখানে শেষ কিন্তু হচ্ছে না, বুঝলেন না, এখানে এর আগেও প্রবলেম আছে। আপনি ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট একটা, তার সঙ্গে রেরাকে অ্যালাইন করতে হবে, দ্যাট ইজ আর মেজর মেজর ওয়ার্ক। সেটা উড়িষ্যাতে হয়ে গেছে অলরেডি, আর আমাদেরকে এখানে করতে হবে। অনেকগুলো জিনিস ওয়েস্ট আছে বেঙ্গল যেটাকে অ্যাপার্টমেন্ট ওনার্স, অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট, ওকে, সেটাকে রেরা ওটাতে হিসাবে কি সমস্যা আছে? সমস্যা আছে ওর মধ্যে। এটা যে ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট তো ডিল করছে অ্যাসোসিয়েশন নিয়ে, ওনার অ্যাসোসিয়েশন বলে, ওয়েস্ট বেঙ্গল অ্যাপার্টমেন্ট ওনার অ্যাসোসিয়েশন যেটা আপনি বানাচ্ছেন। রেরাতে আছে আলটি অ্যাসোসিয়েশন, 50% হয়ে গেলে, মেজরিটি হয়ে গেলে আপনাকে ওখানে অ্যাসোসিয়েশন করতে হবে। তারপরে রেরা বলছে যে যে কমন এরিয়া গুলো যেটা আছে সেটাকে আপনাকে অ্যাসোসিয়েশন অফ অলটিস কে রেজিস্ট্রেশন করতে হবে ওর নামে, অ্যাসোসিয়েশন অফ অলটিস। না, রেজিস্ট্রেশনটা যেটা হবে, দো রেরা উইল প্রিভেল, কিন্তু একটা অ্যালাইনমেন্ট থাকে, ল তো সিম্পল থাকে, সেটাকে চেঞ্জ করে দেওয়াটা ভালো। অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট হ্যাজ টু বি অ্যালাইন্ড উইথ আচ্ছা, রেরা। ধরুন যে ফ্ল্যাটগুলো রেরার আগে হয়ে গেছে, হুম 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 এবার হুম সেখানে এই যে যখন আপনি অ্যালটি বা এটা যে নিয়ে আসছেন, হুম হুম তাহলে হুম। মানে তারা কি কোনো বেনিফিট পাবে, রেরা যদি, রেরা এলে পরে? না, রেরা যদি এসে যাচ্ছে, না, প্রবলেমটা আগে তো দেখুন, আমি আমি ডিসরাপশন মধ্যে বিলিভ করি না। ধরুন আপনার সোসাইটিতে আপনি একটা সোসাইটি কোঅপারেটিভ এওপি বানিয়ে কাজটা করছেন, তাহলে ফালতু আপনাকে বলবো কি যে না এখন আমরা অ্যালাইন করে নিয়েছি আর তুমি এসে রেজিস্টার করো, আই ডোন্ট বিলিভ ইন অল দ্যাট। তো যেরকম চলছে, যদি প্রবলেম থাকবে ওখানে একটা প্রভিশন আমরা দিতেই পারি, যে ইফ দ্যার ইজ এনি প্রবলেম উইথ রিগার্ড টু ওয়্যার দিস অ্যাক্ট হ্যাজ মানে বিন দেয়ার, উইল হেল্প। মানে তাহলে তাহলে যারা পুরনো, তাদের এর সঙ্গে কিছু লেনাদেনা নেই? না, পুরোনোর সঙ্গে আমি 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 চাইবো, দিস ইজ এক্সপার্ট, আমরা অত কিন্তু অ্যালাইন করে দিলে আগে থেকে যেটা পরিষ্কার হয়ে যাবে। নতুন বিল্ডিং হচ্ছে এতগুলো, ওইখানে যে কমন এরিয়া আছে, তাকে তো অ্যাসোসিয়েশন অফ লটিস বা অ্যাপার্টমেন্ট ওনার অ্যাসোসিয়েশন, যের মধ্যে একটা, কিন্তু দুটোর মধ্যে তো করা যাবে না, একটা করতে হবে। লটা ক্লিয়ার করে দিলে ভালো হবে।
ওর মধ্যে রেজিস্ট্রেশন করতে গেলে কি রেজিস্ট্রেশন ফিস হবে, কি প্রসেস হবে, কোথায় রেজিস্টার হবে, সব জিনিসটা পুরো ক্লিয়ার করে দিলে মানে এটা দরকার আছে। তারপরে একটা আদৌ আছে আপনার এগ্রিমেন্ট রেজিস্টার করা প্রবলেম প্রভিশন আছে রেরাতে, আপনার এগ্রিমেন্ট, এগ্রিমেন্টটাই রেজিস্টার করতে হবে। সরি বুঝলাম না। আপনার যে এগ্রিমেন্ট করছেন বিল্ডারের সঙ্গে, সে এগ্রিমেন্টটাকেও রেজিস্টার করার প্রভিশন আছে রেরাতে। তারপরে একটা ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্ট আছে, একটা ইন্স্যুরেন্স আছে। তো ইন্স্যুরেন্স তো সেন্ট্রাল গভর্নমেন্টের সাবজেক্ট আছে, সেটা আমি এখানে নিয়ে আসছি না। কিন্তু এগ্রিমেন্ট যে হবে বিল্ডার আর বাইরের মধ্যে, সেটাকে তো রেজিস্টার করতে হবে। তো এইরকম অনেকগুলো জিনিস আছে, তাকে আমরা ওয়েস্ট তাহলে বেঙ্গল আমরা তাহলে আমরা ফার্স্ট, তার মানে কোটা সিস্টেম এখানে ওভারঅল দরকার। পুরো পুরো তাহলে এক্স্যাক্টলি ওই জন্য আমাদের এখানে একটা নতুন সরকার হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, হুম হুম। তার জন্য ফার্স্ট কি রেকমেন্ডেশন হবে? First recommendation হবে যে নাম্বার ওয়ান, যে এন্টায়ার দি টিম অফ রেরা হ্যাজ টু বি ব্রট ইন ফ্রেশ। মানে আই হ্যাভ নো ফেথ যেই লোক আমাকে বাইরে থেকে লোক এখানে ডাকছে একটা হোমওয়্যার না রেখে, ওদের চেয়ারম্যান বা যে যে হাউসিং সেক্রেটারি বা যে ছিল, সেই গভর্নমেন্টকে এটা বলতে পারেনি যে বিল্ডার শুধু থেকে কমিটিতে কি অ্যাডভাইস করবে। এটা কি করে? যে লোক এইটুকু বলতে পারে না, আমি আই ডোন্ট বিলিভ দে আর ফেয়ার, দে আর ফিট টু ডেলিভার জাস্টিস টু হোম বায়ার। তো এই পুরো কমপ্লিট বা নতুন টিম নিয়ে আসুন। তার সঙ্গে আমাদের একটা মানে যেহেতু আমার এত মিটিং করছি সিএসি এসব ওসব করে, আমার মনে হচ্ছে যদি উনি if any time they want my services, help, suggestion, I am always there. কিন্তু আমার একটা ইচ্ছা জরুর আছে, যে আমি থাকি কলকাতায়, আমি চাই যে আই ওয়ান্ট টু মেক ওয়েস্ট বেঙ্গল দি বেস্ট পারফরমেন্স আন্ডার রেরা। আমি কিছুদিন আগে একটা টিভি চ্যানেলে বলেছিলাম যে রেরাকে যদি আমাকে এনফোর্সমেন্ট ইমপ্লিমেন্টেশনের জন্য রেটিং দিতে হয়, আমি কি দেবো? আমি বললাম এখন পাস করতে, উইদাউট টেকিং এনি নেম প্যান ইন্ডিয়া, আমি আই উইল নট গিভ ইভেন পাস মার্ক। আমি চাইছি যে অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গল ফ্রম হিয়ার এন্ড নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে আমরা ওয়েস্ট বেঙ্গলকে ডিস্টিংশন দিই, অনেকগুলো প্রবলেম আছে সেটাকে সর্ট করি, এর থেকে লাভ কি হবে। ইভেন দো ন্যাশনাল লেভেল যে যে বিল্ডাররা আছে, আপনি দেখবেন প্রথমটা, কলকাতাতে ন্যাশনাল লেভেল বিল্ডার কিন্তু নেই, যত ছিল সব চলে গেল। আপনার যদি মনে থাকে, ডিএলএফ ছিল এখান থেকে বেরিয়ে গেছে, ইউনিটেক ছিল এখান থেকে বেরিয়ে গেছে। ও এই সিঙ্গাপুরে একটা কোম্পানি এসেছিল, যে নিয়েছিল, সে আবার বিক্রি করে ও চলে চলে গেল। প্রজেক্ট রাজারহাটে প্রজেক্ট একটা ছিল ন্যাশনাল সিঙ্গাপুরের কোম্পানি, ও চলে গেল। তো আমরা এখানে একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে হবে যে শুধু নট অনলি এখানকার বিল্ডার, পুরো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বিল্ডার যারা আসছে, যে বম্বেতে আসে, ব্যাঙ্গালোর আসে, সে এখানেও আসে। আর কলকাতাতে কেন করতে পারবে না? এখানে এটা কি প্রবলেম আছে ইউ এখানে যে গট আমরা মাই করতে পারবো না? মানে জাস্ট এটি আমরা আগেও বলেছিলাম, তাহলে আপনি আমার পয়েন্টটাকেই করলেন, যে হ্যাঁ কারণ আমাদের চাই হচ্ছে বড় মানিড, যে যাদের এবিলিটি বেশি, ক্যাপাসিটি বেশি, হ্যাঁ তাদের হ্যাঁ। টেনে আনা চাই। আমাদের ওই ছোট ছোট চারটে বাড়ি তা নয়, গোটা টাউনশিপ ডেভেলপমেন্ট, একটা প্ল্যান ডেভেলপমেন্ট, তো সেগুলো চাই। সুতরাং আমাদের এই লোকাল বিল্ডার, লোকাল প্রমোটারের হাত থেকে তারা থাকুক, তারা কাজ করুক, কিন্তু তাদেরও তাদের দক্ষতা বাড়াতে হবে। ওই জায়গাটাকে পুকুর বানিয়ে তার ভেতর তিমি মাছ, ওটা হবে না। বড় নদীতেই, হুম সাগরে হুম গিয়ে তুমি হুম হও, হুম হুম ঠিক আছে। হুম তো হুম থ্যাংক ইউ অভয়। আমাদের তো একটা সময়ের মধ্যে করতে হয়, তাই জন্য হুম আমরা আশা করি মোটামুটি একটা করলাম, কারণ এটা সবে শুরু। আমাদের আগামীতে এটা নিয়ে আরো হুম বলার হুম। বা কাজ করার জায়গা থাকবে।